ওকে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাস স্টার্ট করব। আজকে হচ্ছে আমরা যে যে টপিকগুলো দেখার চেষ্টা করব সেগুলো হচ্ছে আহ, প্রথমত হচ্ছে সাপ্লায়ার লিস্ট, ভেন্ডর লিস্ট নিয়ে আলোচনা করব, পারচেজ অর্ডার, বিল, সাপ্লায়ার ক্রেডিট। মানে সোজা কথা, গতদিন আমরা কাস্টমারের প্যানেল নিয়ে টোটাল আলোচনা করছি, আজকে আমরা টোটাল বিস্তারিত আলোচনা করব টোটাল সাপ্লায়ার প্যানেল নিয়ে। তারপরে আসেন রিকারিং ইনভয়েস এন্ড বিল কিভাবে করতে হয়, কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হইতেছে মাল্টি কারেন্সি ইনভয়েস। আর আজকে আপনাদেরকে বলছিলাম সবাইকে প্রেজেন্ট হওয়ার জন্য, প্রো অ্যাডভাইজার এক্সামের জন্য কথা বলবো, এবং ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আমি ওপেন করে দিব। ঠিক আছে? ওকে। তো আমরা ক্লাস নিউর আন্ডারে আজকে চলে যাব হচ্ছে আমাদের সাপ্লায়ার্স এর অপশনে চলে যাব। এটা হচ্ছে সাপ্লায়ার্স এর জন্য প্যানেল। ওকে। এই সাপ্লায়ার্স এর প্যানেলের মধ্যে তো আমাকে অ্যাড সাপ্লায়ার আগে করতে হবে, সেটা তো আমরা দেখবই, কিন্তু পাশাপাশি আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব। মিলানোর চেষ্টা করবেন, ঠিক আছে? কাস্টমার এবং সাপ্লায়ার প্যানেলে প্রত্যেকটা জিনিস নিয়ে মিলানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন যে কম্প্যারিজনটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা যখন কোনো কাস্টমার আমাদের কাছে কোনো প্রোডাক্ট ক্রয় করতে চায়, তখন সে আমাদেরকে যখন একটা তালিকা বা ফর্দ দেয়, সেটা কি? এস্টিমেট, তাই না? আমরা যদি কোনো প্রোডাক্ট কিনতে চাই, তখন যদি কাউকে আমি একটা ফর্দ পাঠাই, সেটার নাম হবে পারচেজ অর্ডার। আমরা কিনতে চাচ্ছি। আর এখানে এস্টিমেটের ক্ষেত্রে বিক্রেতা বা কাস্টমার কিনতে চাচ্ছে। তারপরে আসেন, আমরা যখন বাকিতে বিক্রয় করি, অন ক্রেডিট সেলস, তখন করি আমরা হচ্ছে ইনভয়েস। আবার বাকিতে যখন আমরা কিনবো, তখন সেটা কি হয়ে যাবে আমার জন্য? বিল। রাইট? তারপরে আমরা যখন কাস্টমারের কাছ থেকে টাকা পাই, সেটাকে আমরা এন্ট্রি করি হচ্ছে রিসিভ পেমেন্ট হিসেবে। ঠিক অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম, যে আমরা যখন যদি আমার কোনো সাপ্লায়ার বা ভেন্ডর, সাপ্লায়ার একটা নাম কি? ভেন্ডর। ভেন্ডরকে যদি টাকা পে করি, সেটা কি হয়? পে বিল। তারপরে আমরা কাস্টমারের ক্ষেত্রে যদি আমি ক্যাশ টাকায় সেল করে থাকি, ক্যাশ টাকা বা নগদে, তাহলে সেটা আমার হয় সেলস রিসিপ্ট। আর সাপ্লায়ার, যখন আমরা নগদ টাকায় কোনো জিনিস কিনে নিই, তখন সেটা হবে কি? এক্সপেন্স। ঠিক আছে? তারপরে যদি বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে ফেরতের প্রশ্ন আসে, তখন আমরা ব্যবহার করতাম ক্রেডিট নোট, তাই না? আর নগদে বিক্রয়ের ক্ষেত্রে যদি ফেরতের প্রশ্ন আসে, তখন আমরা ব্যবহার করতাম রিফান্ড রিসিপ্ট। কিন্তু সাপ্লায়ার অপশনে একটা মাত্রই অপশন আছে, সেটা হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট। এখন আপনি নগদ টাকা দিয়ে কিনেন অথবা বাকিতে কিনেন, যেটা দিয়ে কিনেন না কেন, আপনার ক্রেডিটের যদি বা ফেরতের কোনো অপশন আসে, তখন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে সাপ্লায়ার ক্রেডিট। বুঝাতে পারছি? আর এরপরে ক্রেডিট কার্ড। ক্রেডিট কোনটা? ক্রেডিট কার্ড ক্রেডিট হচ্ছে, আপনি ক্রেডিট কার্ড দিয়ে কোনো প্রোডাক্ট পারচেজ করছেন বা কিনছেন ক্রেডিট কার্ড ব্যবহার করে। সেই ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রোডাক্টটা পারচেজ করার পরে, যখন সেই প্রোডাক্টে কোনো ডিফেক্ট ধরা পড়ে, তখন সেটাকে ব্যবহার করবো আমরা ক্রেডিট কার্ড ক্রেডিটের মাধ্যমে। ঠিক আছে? এটা সাপ্লায়ার ক্রেডিট দিয়ে করা যাবে না, এটাকে করতে হবে ক্রেডিট কার্ড ক্রেডিট। কারণ আপনি কেনার সময় ব্যবহার করছেন ক্রেডিট কার্ড, তাকে কমানোর জন্য ব্যবহার করতে হবে ক্রেডিট কার্ড ক্রেডিট। আর এই যে চেক, চেক এটাকে আমি বলি হচ্ছে একটা অপশন আকারে। কারণ আপনি যখন এক্সপেন্সে যাবেন তখনও কিন্তু চেকের অপশন পাবেন। মানে আপনি কিসের মাধ্যমে কিনতেছেন, আপনার পেমেন্ট মেথডটা কি? চেক, ক্যাশ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সব মেথডই কি আপনার ভিজিবল হবে। আর এইখানে ইন্ডিভিজুয়াল তারা চেক নামে আলাদা একটা অপশন তারা দিছে, যদি আপনি এখান থেকেও যান, সেম ভাবে কাজ করতে পারবেন। বা আপনি যদি মনে করেন যে না, আমি এক্সপেন্সে গিয়ে চেক সিলেক্ট করব, তাতেও আপনার হবে। তাহলে আমি দুটার কি কম্পারিজন বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে কিনা বলেন। ওকে, ফাইন। তাহলে আমরা সর্বপ্রথম আমরা কি করব? সাপ্লায়ারকে অ্যাড করব। আমরা যত কাস্টমার রিলেটেড কাজ করছি, তার ইম্প্যাক্ট আমার পড়ছে হচ্ছে সেলস সেন্টারে। এখন আমরা যত ভেন্ডর অর সাপ্লাই রিলেটেড কাজ করব, সবগুলো আমার ইম্প্যাক্ট পড়বে এক্সপেন্স সেন্টারে। তো আমরা এক্সপেন্স সেন্টারে চলে যাব। যাওয়ার পরে সেখান থেকে 4 নাম্বার প্যানেলটা হচ্ছে সাপ্লায়ার। অলরেডি সাপ্লায়ার অ্যাড করা ছিল আমার। আচ্ছা, আমি এটাকে একটু ইনঅ্যাক্টিভ করে দিই। ওকে। মানে আমার কাছে সাপ্লায়ার আগে ওপেন করা ছিল, যেহেতু অ্যাকাউন্ট আমি আরেকবার ইউজ করছিলাম, এই জন্য রিকনসিলেশন করার জন্য আসলে ইউজ করছিলাম। এই যে আপনাদেরকে দেখাবে এইরকম, প্রথম ইন্টারফেসটা এরকম থাকবে। আর যখন কুইক বুকসে কোনো ইন্টারফেস চেঞ্জ হয়,
অবশ্যই লেখাগুলাকে ভালো করে একটু পড়বেন। তাদের গাইডলাইন গুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? প্যানিক না হয়ে গাইডলাইন ভালো করে পড়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আমরা একটা এড করতে যাই। এড সাপ্লায়ারে চলে গেলাম। ঠিক দেখেন এই কাস্টমারে যেরকম এড করতে হইতো তার বিস্তারিত ডিটেইলস গুলাকে দিয়ে, তারপরে তার অ্যাড্রেস, তার নোট, তার অ্যাটাচমেন্ট, তার পেমেন্ট, ওপেনিং ব্যালেন্স, অ্যাজ অফ ডেট এগুলা দিয়ে কি আমার কাস্টমারেও তো ওপেন করতাম আমি, তাই না? সাপ্লায়ারের ক্ষেত্রেও তাই। এখানে ম্যান্ডেটরি ফিল্ড একটাই, সেটা হচ্ছে কি সাপ্লায়ার ডিসপ্লে নেম। আমি যদি ধরি মিস্টার বা মিস্টার যদি না দিই, ডেভিড, ডেভিড ওয়ার্নার সব থেকে ফেমাস ক্রিকেটার না? কোন দেশের? অস্ট্রেলিয়ান ফেমাস ক্রিকেটার। ওকে, তাহলে ওপেনিং ব্যালেন্স যেহেতু নাই তাহলে আমরা কি জিরো দিব। তারপরে অ্যাজ অফ ডেট আমরা 24-এর ইনফরমেশন ব্যবহার করতেছি, এই জন্য 24-এর ব্যালেন্সটা দিলাম। আবার আমরা সাপ্লাই প্যানেলে চলে যাব। দেখেন এখন আপনার সামনে একটা তারা কি ইন্টারফেস শো করতেছে। ইন্টারফেসের মধ্যে এটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এখানে বলছে আনবিল্ড লাস্ট 365 ডেজ, মানে যেগুলো এখনো বিল্ড হয় নাই 365 দিনের, এই যে পারচেজ অর্ডার গুলো এখানে দেখাবে। আনপেইড লাস্ট 365 ডেজ মানে লাস্ট 365 দিনের ওভার ডিউ ওপেন বিল। আর পেইড, পেইড অংশটা কি দেখাবে লাস্ট 30 ডেজ। ঠিক আছে? এখন আমরা ওভার ডিউ আর ওপেন শব্দটা শুনে আসছি আগেও, তাই না? তো এখন এক্সপেন্সের ক্ষেত্রে ওভার ডিউটা কি, যে বিলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মানে যে বিলটা এখনো পরিশোধ হয় নাই, মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে ওভারডিউ। আর যে বিলের মেয়াদ আছে, বিলটা এখনো আনপেইড, সেটা হইতেছে ওপেন। ক্লিয়ার? তারপর নতুন করে সাপ্লায়ার অ্যাড করার জন্য এই যে নতুন সাপ্লায়ার অ্যাড অপশনে যেতে পারবেন। তারপরে ড্রপ ডাউন মেনু থেকে গিয়ে আপনি একেবারে বাল্ক কোয়ান্টিটিতে বা অনেক বেশি সংখ্যক কি সাপ্লায়ার আপনি অ্যাড করতে পারবেন। তারপর এটা হচ্ছে আপনার প্রিন্টের অপশন। তারপর এটা হচ্ছে আপনার এক্সেল অথবা সিএসভি তে ডাউনলোড করার অপশন। আর এটা হচ্ছে সেটিংস অপশন। ঠিক আছে? তো আসেন আমরা তো ম্যানুয়ালি অ্যাড করলাম, এবার আসেন আমরা বাল্ক কোয়ান্টিটিতে অ্যাড করব। নিউ সাপ্লায়ার পাশে ড্রপ ডাউন মেনুতে ইম্পোর্ট সাপ্লায়ার, সেম ভাবে আপলোড আপলোড ম্যাপিং এন্ড ইম্পোর্ট। ঠিক আছে? সর্বপ্রথম আমরা স্যাম্পল ফাইলটাকে ডাউনলোড করে নিব। ফাইলটা ওপেন করব। এনেবল এডিটিং। প্রথম কাজ কি হবে? হেডিংটাকে ঠিক রেখে বাকি সবগুলোকে ডিলিট করে দেওয়া, তাই তো? এরপরে আপনাদের সুবিধার জন্য আমি 3 নাম্বার অ্যাসাইনমেন্টের ফোল্ডারের মধ্যে দিছিলাম সাপ্লায়ার লিস্ট। কপি করে নিয়ে আসেন, নিয়ে পেস্ট করে দেন। অবশ্যই পেস্ট করার পরে একটু দেখবেন সবগুলো ঠিক আছে কিনা। নেম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, স্ট্রিট, সিটি, কান্ট্রি, পোস্ট কোড, ইউএসএ, ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, ডেটটাও ঠিক মতো দেওয়া আছে, কোম্পানিজ হাউস রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু দেওয়া আছে। এখানে ম্যান্ডেটরি কি ফিল্ড একটাই, সেটা কি কাস্টমার সরি সাপ্লায়ারের নেম, তাই না? এটাই ম্যান্ডেটরি, এটা ঠিক থাকলেই হবে। তারপর আমরা ব্রাউজ করব। ব্রাউজ করে ফাইলটাকে ওপেন করে নিব। নেক্সট অপশনে যাব। সেম ভাবেই আমি প্রত্যেকটা ফাইলের সম্পূর্ণ ডাটা দিছি, এই জন্য কি আমার গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। ঠিক আছে? নেক্সটে চলে যাব। এই যে আবার সেম ওই যে কাস্টমারের মতো ইন্ডিকেশন করতেছে, তাদের ফরম্যাট অনুযায়ী আমাকে দিতে হবে। এটা যদি না দেন কোনো সমস্যা নাই, কিন্তু প্রবলেম একটা জায়গায় হবে। সেটা কি, আপনি যখন ওপেনিং ব্যালেন্সটাকে এখানে এন্ট্রি করবেন তখন সে বাই ডিফল্ট একটা ডেট ধরে এন্ট্রি করে নেবে। এই জন্য তাদের ফরম্যাট অনুযায়ী আপনাকে দিতে হবে। যদিও আমাদের ফরম্যাটটা কি ছিল, মান্থ, ডেট, ইয়ার, কিন্তু এখানে এসে তাদের ফরম্যাট অনুযায়ী আমাকে কাজটা করতে হবে। ইম্পোর্ট। এই যে আপনার প্রত্যেকটা ডাটা কি সঠিকভাবে ইম্পোর্ট হয়ে গেছে, তাই না? এখন আপনি চাচ্ছেন এখানে কলাম গুলাকে আরেকটু বেশি দেখার জন্য, তাহলে এই যে সেটিংস অপশনে চলে যান। এখান থেকে তার অ্যাড্রেস দেখতে চাইলে এই যে অ্যাড্রেস কলামে ক্লিক করেন। এই যে দেখেন অ্যাড্রেস কলাম চলে আসে, তাই না? যে যে কলাম দেখতে চান সেটা।
তারপর এক পেজে আপনি কতগুলো দেখতে চান সেটার একটা সেটিংস। তারপরে আপনি কাউকে ইনঅ্যাক্টিভ করতে চাইলে অবশ্যই কি তার কোনো ব্যালেন্স থাকা যাবে না। বারবার বলে দিতেছি, তার নামে কোনো ট্রানজাকশন থাকা যাবে না। সেটা ইনভয়েস হোক বা বিল হোক। এই যে এখানে ড্রপ ডাউন মেনু থেকে গেলে মেক ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে হইতেছে ডিলিট করে দেওয়া। ইয়েস, মেক ইনঅ্যাক্টিভ চলে যান। তাহলে সেখান থেকে এখন সে কোথায় আছে? এই যে সেটিংস অপশনে গেলেই দেখবেন যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ। এই যে দেখেন ডিলেটেড, দেখছেন? এই যে বাকি সবগুলোই চলে আসছে, কারণ বাকিগুলো একটু আগে আমি ডিলিট করছিলাম বিধায়। তাহলে আমার কি দরকার? ডেবিট ওয়ার্নারের দরকার, তাই না? এগুলাকে আমি এটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম, ব্যাস। এই যে দেখেন সে আবার অ্যাক্টিভলি কি ভিজিবল হয়ে গেছে। আর এরপরে আপনারা প্রিন্ট করে যেটা ম্যানুয়ালি করবেন সেটা তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্কিং করে দেখাবেন, আর বাকিটা হচ্ছে প্রিন্ট আউট করে দিবেন। তো এটা গেলে হচ্ছে আমার সাপ্লায়ারের কাজ। এবার আসেন আমরা ওই ফোল্ডারে যাব, আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডার, এই যে সাপ্লায়ার রিলেটেড ফর্ম। এই যে পারচেজ অর্ডার, বিল, সারা বিল, তারপরে এক্সপেন্স, চেক, এক্সপেন্স। বেশি দিনে ভাই, অল্প দিছি। 1 2 3 4 5 6টা সেম ভাবে যেভাবে ছিল। দেখেন পারচেজ অর্ডার প্রথম বলছে কি রিকি উইলসন পারচেজ অর্ডার। তাহলে রিকি উইলসন নামে কি একটা পারচেজ অর্ডার করবেন, তারপর সেটাকে কি বিলে কনভার্ট করতে হবে, তারপরে পে বিল। ঠিক আছে? যেভাবে আগে ক্লাসে আমি ফাইলটা বুঝাইছিলাম সেম ভাবেই প্রত্যেকটা সাপ্লায়ারের এগেইনস্টে গিয়ে আপনি কাজগুলা করে ফেলবেন। ওকে, তাহলে আসেন আমি এবার এক এক করে কাজে চলে যাই। প্রথমে যাব আমরা পারচেজ অর্ডার। আমি কাস্টমারের সরি আমি কোন সাপ্লায়ার বা ভেন্ডরের কাছ থেকে কোনো জিনিস কিনতে চাচ্ছি, সেজন্য আমি কি পারচেজ অর্ডার ইস্যু করতেছি। তাহলে সাপ্লায়ারের নেম ধরে নিলাম হচ্ছে ডেভিড ওয়ার্নার। এই দেখেন পারচেজ অর্ডারের দুইটা স্ট্যাটাস, একটা ওপেন একটা ক্লোজড। ওকে, তার কোনো ইনফরমেশন নাই। পারচেজ অর্ডারের ডেটটা আমি দিব হচ্ছে মার্চ 2024-এর 3 তারিখ। এরপরে আসেন এইখানে দুইটা জিনিস আছে ভাই, এইখানে খেয়াল করেন। এইভাবেও থাকতে পারে অথবা এভাবে থাকতে পারে। এটা হইতেছে এক্সপান্ডেড পার্ট, ক্যাটাগরি ডিটেলস, আইটেম ডিটেলস। আপনি যদি কোনো প্রোডাক্ট এন্ড সার্ভিস কিনতে চান তখন সেটা দিতে হবে আইটেম ডিটেলস। আর প্রোডাক্ট এন্ড সার্ভিস ব্যতীত অন্য যদি কোনো খরচ করে থাকেন অন্য কোনো কিছুর জন্য, তখন সেটা ব্যবহার করবেন ক্যাটাগরি ডিটেলসে। ঠিক আছে? এই যে দেখেন ক্যাটাগরি ডিটেলসে এখানে আপনি কোনো প্রোডাক্ট এন্ড সার্ভিস খুঁজে পাবেন, সব ক্যাটাগরি মানে কি আপনার চার্ট অফ অ্যাকাউন্ট। ঠিক আছে? অন্য কোনো চার্ট অফ অ্যাকাউন্টের জন্য আপনি যদি করতে চান তাহলে এটা। আর আইটেম ডিটেলসটাকে ওপেন করেন, এক্সপান্ড করেন, এই যে দেখেন লেখাই আছে স্পষ্টভাবে প্রোডাক্ট এন্ড সার্ভিস। তো আমি আমার প্রোডাক্ট কেয়ার 95 মার্কস, এটা আমি কিনতে চাই হচ্ছে 50টা কিনবো। দেখেন তার রেট, এটা কি যখন পারচেজটাকে ইয়ে করছিলাম তখন তার রেটটা ছিল বাই ডিফল্ট, আমি ধরলাম আমি এটা কিনবো হচ্ছে 120 টাকা করে। তারপরে ভ্যাট, ভ্যাট হচ্ছে এক্সাম্পটেড। আপনি চাইলে কাস্টমারের নেম সিলেক্ট করে দিতে পারেন। তো কবে কিনতেছি? মার্চ মাসে 2024-এর 3 তারিখে। কার কাছ থেকে কিনবো? ডেভিড ওয়ার্নারের কাছ থেকে কেয়ার 95 মার্কস আমি 50টা কিনতেছি। তার ভ্যাট হচ্ছে এক্সাম্পটেড। আমাকে একজন কোশ্চেন করছিলেন, উনি মনে হয় আজকে প্রেজেন্ট নাই। আচ্ছা, মারিয়া আপু আছেন? আপনি বলছিলেন এগুলা ডিলিট করবেন কেন? এটা এখান থেকে ডিলিট করার কোনো অপশন নাই, আপনাকে হয় ট্যাক্স প্যানেল থেকে গিয়ে ডিলিট করতে হবে। আর যেগুলা আছে তো আছেই, এই যে বাই ডিফল্ট অনেক সময় দেওয়া থাকে সেগুলো তো তার মতো থাকুক, এটা নিয়ে তো প্যানিক হওয়ার কিছু নাই। সেভ এন্ড ক্লোজ করে দিব। লাগবে না মানে যে তাকে ডিলিট করতে হবে এমন কথা না। তারপরে আসেন আমরা একটু চলে যাব এক্সপেন্স সেন্টারে। এইখানে একটা ফিল্টার থাকে সব সময়, ফিল্টারটাকে একটু কারেকশন করে নেবেন, হ্যাঁ? ফিল্টারটাকে, আচ্ছা, এখন এইখানে ফিল্টারটাকে ঠিক করে নিব। আমি এখানে ডেটটার মধ্যে দিব হচ্ছে কাস্টম ডেট 01/01/2024, মানে 1/1/24 থেকে স্টার্ট করব, আজকে ডেট পর্যন্তই থাকুক, হ্যাঁ? দিয়ে আমি অ্যাপ্লাই করি। এই যে দেখেন পারচেজ অর্ডার চলে আসে, কস্ট অফ সেলস, ঠিক আছে, ক্যাটাগরি 6000, সেলস ট্যাক্স 0, তারপরে কি 6000। আর এই যে নিচে দেখেন
এই যে অ্যামাউন্ট গুলো আছে সেগুলা কি তার সাথে আগের ট্রানজেকশন ছিল, এই জন্যই আমাকে এখানে শো করতেছে, বা তার ওপেনিং ব্যালেন্স থাকলে এখানে শো করবে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটা পারচেজ অর্ডার করছিলাম তাই তো? তো এর আগে পারচেজ অর্ডারটাকে আমরা ওপেন করব একটু। আমরা যেরকম এস্টিমেট থেকে মানে আর কি মাল্টিপল ইনভয়েস করতে পারছিলাম, কিন্তু এখন সেটা পসিবল না। ঠিক আছে, পারচেজ অর্ডার থেকে সেটা করা যাবে না। আচ্ছা, পারচেজ অর্ডারকে আমাদের বিলে কপি ডিরেক্ট কনভার্ট করতে হবে। আমরা যেরকম এস্টিমেট থেকে মাল্টিপল ইনভয়েস করতে পারছি, পারচেজ অর্ডার থেকে মাল্টিপল বিল করা সম্ভব না। ঠিক আছে, তো এই জন্য পারচেজ অর্ডারকে আমরা পারচেজ অর্ডারটা ওপেন করলে আমরা পাবো কপি টু বিল। বিলে আমরা চলে যাব, তাহলে সেটা অটোমেটিক্যালি কি বিলে চলে যাবে, সেখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখন ধরেন বিলের ডেট হচ্ছে 5 তারিখ, মার্চ মাসের 5 তারিখ, তাহলে 30 দিন হিসাব করে তার ডিউ ডেটটা সে নিয়ে নিছে। এখন আমি তার কাছ থেকে 50টা কিনবো না, আমি বলছি আমি 30টা কিনবো। ঠিক আছে, ওকে, এই যে 30টা তার কাছ থেকে আমি কিনতেছি মার্চ মাসের 5 তারিখে এসে 7 ক্লোজ করবো। তাহলে পারচেজ অর্ডার ছিল, সে পারচেজ অর্ডার থেকে আমরা কি বিলে কনভার্ট করে ফেলছি। তো এখন আসেন যখন পেমেন্টের জন্য যাব, তখন বিলটাকে যদি আমি একবার ওপেন করি, দেখেন বিলের নিচে এখানে ডান পাশে কর্নারে তারা দিয়ে রাখছে হচ্ছে মেক পেমেন্ট, অথবা আপনি প্লাস নিউ আইকন থেকে পে বিল অপশনেও গেলে পাবেন। তো আমি চলে যাব মেক পেমেন্ট, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল পেমেন্ট সেজন্য। তো পেমেন্ট ডেট, এখানে দেখেন ব্যাংক আর ক্রেডিট অ্যাকাউন্ট, মানে আপনি এই টাকাটা কোন ব্যাংক থেকে আপনি পে করতে চাচ্ছেন, সেই ব্যাংকের আপনার টাকা। আমি ধরলাম 1001 ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট থেকে আমার টাকাটা দিব। এখানে আমার প্রায় $26,000 মতো আছে। তো তারপর পেমেন্ট ডেট, পেমেন্ট ডেট ধরতেছে হচ্ছে 10 তারিখে পে করতেছি। এই যে বিলের সম্পূর্ণ অংশটাই পে করে দিব, তাহলে 7 ক্লোজ। এখন আমরা কি করলাম, একটা পারচেজ অর্ডার করলাম, সেখান থেকে বিল করলাম, বিল করে সেখান থেকে পেমেন্ট অপশনটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপরে এখন প্রত্যেকটা আপনারা অ্যাসাইনমেন্টে যখন জমা দেন তখন দেখবেন নিচে এই যে এখানে এই যে প্রিন্টের অপশন আছে, প্রিন্টের অপশন গুলাকে একটু প্রিন্ট আউট করে পিডিএফ আকারে সাজায় দিবেন। এই যে দেখেন এখানে তারা সুন্দরভাবে তারা দিয়ে রাখছে। ঠিক আছে, আর এখানে মোর অপশনে গেলে আপনি তার ডিলিট করতে পারবেন, কপি করতে পারবেন, অডিট হিস্টরি সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে, আমি যদি বিলে যাই, দেখেন এই যে বিলটাকে যদি আমি ওপেন করি, এখানে দেখেন আপনি ট্রানজেকশন জার্নাল দেখতে পাবেন। বিল কি আপনার অন ক্রেডিট সেলস, সরি অন ক্রেডিট পারচেজ নাকি অন ক্যাশ পারচেজ বলেন তো? বিল অন ক্রেডিট পারচেজ, আর এক্সপেন্স হলে অন ক্যাশ পারচেজ। ওকে, তাহলে তার জার্নাল আমরা দেখতে পাবো। মোর অপশন থেকে ট্রানজেকশন জার্নালে চলে গেলে আমরা অপশনটাকে খুঁজে পাবো। সেম ভাবে ইনভয়েসের গুলো আপনারা পাবেন নিচের অপশনে মোর অপশন থেকে গিয়ে। সে ব্যাক হ্যান্ডে জার্নাল সে নিজে নিয়ে নিচ্ছে। এই যে দেখেন ক্রেডিটর্স ডেবিট, স্টক অ্যাকাউন্ট, সরি স্টক অ্যাকাউন্ট ডেবিট, আর কি ক্রেডিটর্স ক্রেডিট হয়ে গেছে। এই যে ক্রেডিটর্স এর নাম এখানে তারা প্রপারলি শো করতেছে, আর ভ্যাট তো নাই, এই জন্য 0। তো আমরা তাহলে দেখে ফেললাম পারচেজ অর্ডার থেকে বিল করা, সেখান থেকে বিল পেমেন্ট করা। এবার আসেন আমি একটা বিল করতে যাই, সিঙ্গেল বিল করতে যাব জেমস ক্লার্কের নামে। ধরেন আমি বিল করব এখন প্রোডাক্ট না, আমি যে কোনো একটা ক্যাটাগরি নিব। ধরেন মিলস এন্ড এন্টারটেইনমেন্ট আছে কি? মিলস এন্ড এন্টারটেইনমেন্ট নাই, এন্টারটেইনমেন্ট আছে, দি বা এই যে এন্টারটেইনিং এক্সপেন্স। ঠিক আছে,
না, এটা দিলে কেমন দেখা যায়? আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখান থেকে। ক্লাস নিউতে গেলাম, মেলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। মেলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, এটার কি হবে? ক্যাটাগরি কি হবে বলেন? ওকে, দেখি আপনাদের কথা অনুযায়ী এক্সপেন্স। না ভাই, চেঞ্জ করে নাই, সবই ঠিক আছে। এন্টারটেইনমেন্ট মিল, এই যে মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, অ্যাকুরেট ম্যাচ করার চেষ্টা করবেন। এই যে মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, এই বাবদ আমার বিল আসছে ধরেন $200, হ্যাঁ। আর এটার উপরে ভ্যাট নাই, আপাতত পক্ষে নো ভ্যাট। বুঝতে পারছি। আমি এখন প্রোডাক্ট এন্ড সার্ভিসের জন্য করলাম না, আমি কি করলাম, যেকোনো একটা ক্যাটাগরির জন্য আমার মিলস এন্ড এন্টারটেইনমেন্ট বাবদ $200 আমার কি বাকি রয়ে গেছে। ধরেন আপনার প্রতিষ্ঠানে কেউ আসছে, আপনি আপ্যায়ন বাবদ তার পিছনে 200 আপনি খরচ করছেন। অনেক বড় পার্টি নাকি? 7 ক্লোজ। ফিউচারে আপনার সাথে কি ট্রানজেকশন করবে সেই জন্য। এই যে দেখেন ক্যাটাগরি মেলস এন্ড এন্টারটেইনমেন্ট, এই যে এখানে তারা শো করতেছে। এরপর আমি যদি এটাকে ওপেন করি, বা এই যেখান থেকে পে বিলের অপশন আছে, বা প্লাস নিউ থেকে গেলেও পে বিলের অপশন, তিনটা একই। তাহলে আমি এই বিল থেকেই আমি দিব। এই যে দেখেন মেক পেমেন্টে চলে যাব, সেখান থেকে ব্যাংক অর ক্রেডিট, কোন ব্যাংক থেকে আমি দিচ্ছি, ধরলাম ব্যাংক অফ আমেরিকাতে আছে, হ্যাঁ ব্যাংক অফ আমেরিকা থেকে আমি এই টাকাটা পরিশোধ করব। সম্পূর্ণ অংশ না, সম্পূর্ণ অংশ না, ঠিক আছে। ধরেন আমি পরিশোধ করলাম কি 100ই দিলাম, তাকে বললাম ভাই আমার কাছে টাকা নাই। এটাই তো করে, তাই না, বাংলাদেশি প্রতিষ্ঠান। ভাই এখন টাকা নেই, পরে এসে, অত টিকিট দেখা যায় তাদের মধ্যে টাকা আছে, তো ওই জন্য 100 দিলাম, বাকি 100 আবার কি ডিউ রেখে দিছি। বুঝতে পারছি। সে 200-র মধ্যে 100 চলে গেছে, বাকি 100 আবার ডিউ হয়ে গেছে। আচ্ছা, এখন আসেন আরেকটা আমরা বিল করি প্রোডাক্টের জন্য। ফেরতের অপশনটা বুঝবো আমরা, ফেরত কিভাবে করে। কিথ ডেভিস, বিলিং ডেট হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কেয়ার 95 মার্কস, এটা হচ্ছে 10টা নিব, 180 টাকা করে রেট, ভ্যাট 10% আমাকে ভ্যাট দিতে হবে। ওকে, তাহলে 7 ক্লোজ। কয় তারিখে নিচ্ছি খুব ভালো করে দেখেন, এপ্রিল মাসের 1 তারিখ 2024-এ কেয়ার 95 মার্কস নিচ্ছে হচ্ছে 10টা। সেভ করে দিব। এই যে বিল, আপনি বিলটাকে ওপেন করে রাখেন, আর একটা ডুপ্লিকেট করে নেন। আচ্ছা, ডুপ্লিকেট করে এখন এপ্রিল মাসের 10 তারিখে আপনি কি করছেন, দুইটা কেন 95 মার্কস তাকে ফেরত দিছেন। তাহলে ফেরত যেহেতু, আপনার কি অপশন ব্যবহার করতে হবে বলেন তো? হ্যাঁ, সাপ্লায়ার ক্রেডিট অপশনটাকে ইউজ করতে হবে, কারণ যেহেতু ফেরত দিচ্ছেন, সেটা অন ক্যাশ হোক অন ক্রেডিট হোক, সেক্ষেত্রে আপনার এই অপশনটাই ব্যবহার করতে হবে। তাহলে আপনার সাপ্লায়ারের নাম হচ্ছে কিথ ডেভিস। ওকে, সাপ্লায়ার ক্রেডিট হবে ধরলাম 10 তারিখে। আইটেম ডিটেলসে চলে যাব, প্রোডাক্ট এন্ড সার্ভিসের নেম কেন 95 মার্কস, এটা হচ্ছে দুইটা, কত করে ছিল, 180 করে, 10% ট্যাক্স, তাই না, 180। আচ্ছা, দিচ্ছি 10%, 180। ওকে, 10% রেটে দিতে হবে, তাহলে 7 ক্লোজ। তাহলে এখন আসেন আমরা এক্সপেন্স সেন্টারে চলে যাই। এখন যখন আমরা বিলটা পরিশোধ করতে যাব, তখন এটার ইম্প্যাক্টটা দেখতে পাবো। বিলটা কত ছিল, 1980, আর সাপ্লাই ক্রেডিট করা হয়েছে 396, তাই না? এই দুটো মাইনাস করে তো আমার পেমেন্ট করতে হবে। তাহলে আমি বিলটাকে একটু ওপেন করে নিই। বিলটাকে ওপেন করার পরে নিচে ডান পাশে মেক পেমেন্ট অপশন, এই যে দেখেন তো সাপ্লাই ক্রেডিট সিলেক্ট হয়েছে।
এখানে আরেকটা সিলেক্ট হয়ে গেছে, এই যে 567। এটা কয় তারিখ? 1/1/24। তার মানে কি ওপেনিং ব্যালেন্স ছিল। আমরা এটাকে আনচেক করে দেব। আপনার ক্লায়েন্ট যদি বলে দেয় যে আগের বিলের থেকেও কিছু টাকা দাও, তখন সেক্ষেত্রে চেক মার্ক দিবে, আর না হলে যে বিল সেই বিলের সাথে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে? এখন আসেন, ব্যাংক অফ আমেরিকা থেকে পরিশোধ করব সেভিংস অ্যাকাউন্ট। এটা 20 তারিখে, এপ্রিল মাসের 20 তারিখে। তাহলে 1980 হচ্ছে আপনার বিল অ্যামাউন্ট, আর 396 হচ্ছে আপনার সাপ্লায়ার ক্রেডিট। তাহলে টোটাল আপনার বিল পে করতে হবে 1584। সেম ভাবে ওই যে কনসেপ্টটা আপনাদের ইনভয়েসের সময় দিয়েছিলাম 20%, 30%, সেম ভাবেই হবে। ওকে, আমি এটাকে বিলটাকে পরিশোধ করে দিই। তাহলে সাপ্লায়ার ক্রেডিটটা কি অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? আমার বিল যখন পে করতে গেছি তখন বিলের সাথে সেই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আসেন, আমরা একটা এক্সপেন্স ক্রিয়েট করতে যাই। এক্সপেন্স মানে অন ক্রেডিট কি পারচেজ, তাই না? ক্যাশ, সরি, অন ক্যাশ পারচেজ। ডেবিট উইলসনের এই যে দেখেন পেমেন্ট মেথড, এখানে কি চেক আছে না? হ্যাঁ, আপনি ওইখান থেকে গেলেও চেকে দিতে পারতেন, এখান থেকেও আপনার চেকের অপশন আছে, দুই জায়গা থেকে। ধরেন ক্যাশ টাকা দিয়ে আমি কিনতে যাচ্ছি, আইটেম ডিটেলসে চলে যাই। 25 মার্কস আমি কিনবো হচ্ছে 15টা কিনবো। আমার রেট হবে হচ্ছে 130 টাকা করে রেট, আর এটার জন্য আমাকে ট্যাক্স দিতে হবে 8% করে। ঠিক আছে, 8% আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে ক্যাশে কিনতেছি, পেমেন্ট করতেছি ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড থেকে। কয় তারিখ? 20 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখে এসে। আচ্ছা, 21 তারিখ দিই, তাহলে আমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। 7 ক্লোজ করবো। একটা কোশ্চেন ছিল, বলেন। আগেরটাতে স্যার সেলস ট্যাক্স বলতেছে, মানে এটাতে পারচেজ ট্যাক্স। আমি বলছি যে 10% আমাকে ট্যাক্স দিতে হবে। 10%, আমি নট ইন মেনশন করছি এখানে সেলস ট্যাক্স পারচেজ করে, আমি মেনশন করছি 10% ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, এখন আমার 10%টা সেম নামে ছিল বিধায় ওই নামটা ইউজ হয়েছে। আমি একটা ট্যাক্সের ক্লাসও বলে দিছি, রেটটা ম্যাটার করতেছে। আচ্ছা, এইখানে তাহলে আমার এক্সপেন্স করলাম $2106 আমার খরচ হয়ে গেছে ইনস্ট্যান্ট কেনার কারণে। এখন আমি কি করব? ফেরত ফেরত দিব। ফেরতের জন্য আপনাকে কি করতে হবে বলেন? ক্যাশ টাকা দিয়ে কিনছেন, যেটা আপনার কাস্টমার প্যানেলের সময় ছিল কি রিফান্ড রিসিপ্টের সুযোগ ছিল, কিন্তু সাপ্লায়ার প্যানেলে সেই সুযোগটা নাই। তার নামে আপনি সাপ্লায়ার ক্রেডিট করে রাখবেন। পরবর্তীতে তার সাথে যদি কোনো ট্রানজেকশন ঘটে, সেম প্রোডাক্টের নাও হতে পারে, ডিফারেন্ট প্রোডাক্টের ক্ষেত্রেও আপনি তখন তার যখন পেমেন্টের অপশন আসবে তখন সেটা অ্যাপ্লাই করে দেবেন। কথা কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে সাপ্লাই ক্রেডিটের, মানে আপনি অন ক্যাশে করেন অথবা অন ক্রেডিটে করেন সেটা। এবার আসেন, আমি একটা এক্সপেন্স করব, ক্রেডিট কার্ড দিয়ে কিছু কিনে আসি। ক্রেডিট কার্ড দিয়ে কেউ কিছু কিনছেন? বাহ, তাহলে তো সবাই মোটামুটি মানে রিচ পিপল। ওকে, সারা জনসন। হ্যাঁ, ক্রেডিট কার্ড, এই যে পেমেন্ট মেথড ক্রেডিট কার্ড, পেমেন্ট অ্যাকাউন্টও কি ক্রেডিট কার্ড। ঠিক আছে, ক্রেডিট কার্ড দিয়ে এবার আমি কিনতেছি। কেন 95 মার্কস, এটা নিব হচ্ছে 5টা, 150 করে। আর এইখানে আমাকে ট্যাক্স দিতে হবে হচ্ছে এক্সাম্পটেড বা 0% ট্যাক্স। ওকে, তাহলে এটাকে আমি 7 ক্লোজ করলাম। তাহলে আমি ক্রেডিট কার্ড দিয়ে আমি একটা কোনো প্রোডাক্ট পারচেস করছি। এখন আসেন ফেরতের বেলায়, তাহলে কি হবে? আমি আগে এটাকে ওপেন করে রাখি, এক্সপেন্সটাকে একটু ডুপ্লিকেট করব। ওকে, তো এখন ক্রেডিট কার্ড দিয়ে আমি একটা প্রোডাক্ট পারচেস করছি কয় তারিখে? 21 তারিখে, এপ্রিলের 21 তারিখে। ধরেন 23 তারিখে এসে ক্রেডিট কার্ড দিয়ে যে প্রোডাক্টটা কিনলাম সেটার একটা প্রোডাক্ট ডিফেক্ট ধরা পড়ছে, এখন আমাকে ফেরত দিতে হবে। তো আমার যেহেতু ক্রেডিট কার্ড দিয়ে কিনা হয়েছে, তো আমি অপশনে চলে যাব ক্রেডিট কার্ড ক্রেডিট। আগে আমাকে বাম পাশে ওপেন রাখবো, তাহলে আমার জন্য দেখতে সুবিধা হবে। সারা জনসন, সারা জনসন পেমেন্ট অ্যাকাউন্ট, পেমেন্ট ডেট হচ্ছে 23 তারিখে ধরলাম।
আর আইটেম ডিটেলস ক্লিক করি, ক্যান 95 মার্কস আমার ছিল একটা প্রোডাক্ট 150 করে এক্সামটেড, 150 করে এক্সামটেড। ওকে, দিয়ে আমি 7 ক্লোজ করি। তাহলে আলটিমেট কি হলো, ক্রেডিট কার্ডের যে অ্যামাউন্টটা সেটা কি রিডিউস হয়ে গেল। আপনারা এটা দেখতে পাবেন, ইম্প্যাক্টটা দেখতে পাবেন তার চার্ট অফ অ্যাকাউন্টে। ভাই প্রত্যেকটা অ্যাকাউন্টের ইম্প্যাক্ট দেখতে পাবেন তার চার্ট অফ অ্যাকাউন্টে কি। ক্রেডিট কার্ড, তাই না? এই যে আরবিসি ভিসা গোল্ড, আমি যদি এটার অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাই, দেখেন এদিকে এক্সপেন্স হয়েছে না 750, আগে ছিল 170, পরে 750 বেড়ে গিয়ে, যেহেতু ক্রেডিট কার্ড কি লাইবিলিটি না আপনার, তাহলে আগে ছিল $170.20 আপনার মাইনাসে ছিল, মানে চার্জের মধ্যে ছিল। তারপর 750 দিয়ে আপনি কিনছেন, তাহলে বেড়ে গিয়ে হয়েছে 920.20। এই যে 150 ক্রেডিট কার্ড ক্রেডিট দিয়ে কমায় দিচ্ছেন। যদি আপনি এটা সাপ্লায়ার ক্রেডিট দিয়ে করতেন তাহলে কিন্তু আপনার ক্রেডিট কার্ডে কোনো ইম্প্যাক্ট পড়তো না। বুঝাতে পারছি কথা? এই জন্য ক্রেডিট কার্ডের জিনিস ফেরত দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে ক্রেডিট কার্ড ক্রেডিট। বি কেয়ারফুল, ঠিক আছে এই দুইটার ক্ষেত্রে। ওকে, আমাদের মোটামুটি সবগুলো আলোচনা হয়ে গেছে, সাপ্লায়ার, ক্রেডিট কার্ড, পারচেজ অর্ডার, পে বিল, বিল চেক। ওকে, এরপরে আপনারা আপনাদের ফাইলে যেভাবে আছে দয়া করে সেইভাবেই প্রত্যেকটা কাজ সম্পাদন করবেন। তারপরে আসেন রিকারিং ইনভয়েস এন্ড বিল। আপনাদের যে ফোল্ডার দিব সেখানে হচ্ছে রিকারিং ইনভয়েস এন্ড বিল। রিকারিং মানে কি? রিপিটেড, যেটা পুনরায় ঘটতেছে, তাই না? এখন এই ট্রানজেকশনটা আপনার পুনরায় আপনি রিকারিং কেন করবেন? কোন একটা টেমপ্লেট আগে থেকে সৃষ্টি করে রাখবেন, সেই টেমপ্লেটে যাতে আপনার ওই সময়ের জন্য কাজটা কি সহজতর হয়। ঠিক আছে, পরে গিয়ে আপনি সেটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আপনি গিয়ার আইকনে চলে যান, সেখান থেকে রিকারিং ট্রানজেকশন নামে অপশন আছে লিস্টের আন্ডারে, অথবা অল লিস্টের মধ্যে গেলেও আপনি পাবেন রিকারিং ট্রানজেকশন নামে। এই যে দুইটাই একই জায়গায় গিয়ে আপনাকে নিয়ে যাবে। এই যে রিকারিং ট্রানজেকশন, বা আরেকটা জায়গাও আছে নেভিগেশন প্যানেল থেকে ট্রানজেকশন অপশন, সেইখানের সর্বশেষ অপশনটা হইতেছে রিকারিং ট্রানজেকশন। তিনোটাই একই জায়গায় নিয়ে যাবে। তো এখন আসেন রিকারিং কি কি জিনিসের রিকারিং করা যায়। এই যে প্লাস নিউ অপশনে যদি আমি চলে যাই, দেখেন ট্রানজেকশন টাইপ বিল, নন পোস্টিং চেক, ক্রেডিট, ক্রেডিট নোট, ডিপোজিট, এস্টিমেট, এক্সপেন্স, ইনভয়েস, রিফান্ড, সেলস রিসিপ্ট, ট্রান্সফার, সাপ্লায়ার ক্রেডিট, কত কিছু আপনার কি করা যায় রিকারিং আপনি করতে পারবেন। আমি কথা বুঝাতে পারছি? তো আসেন আমি একটা রিকারিং ইনভয়েস করি। ওকে, রিকারিং ইনভয়েসে গেলাম, আপনাদের ফাইলটাকে একটু বুঝে নিই। দেখেন ফাইলের মধ্যে আপনারা পাবেন হচ্ছে রিকারিং ইনভয়েস এন্ড বিল। প্রথমে রিকারিং ইনভয়েস সোফিয়া লুইস, ঠিক আছে? সোফিয়া লুইসের নামে একটা রিকারিং ইনভয়েস করতে হবে। এই যে কন্ডিশনটা আমি এখানে দিয়ে দিছি, ইন্টারভাল মান্থলি এভরি থার্ড মানডে ফর 6 মান্থ। তারপর রিকারিং বিল অলিভার টেইলরের নামে আপনার একটা রিকারিং বিল করতে হবে, তার কন্ডিশনটাও বলে দিছি। এখন আসেন আমরা জিনিসটা দেখার চেষ্টা করি। দেখেন ইনভয়েসের টেমপ্লেট কি এরকমই না? হ্যাঁ, এরকম না? প্রোডাক্ট এন্ড সার্ভিস রেট, এই যে ডিসকাউন্ট, সবকিছু দিয়ে এভাবে। এখন তাহলে চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হইতেছে একটা মাত্র জায়গায়, সেটা হইতেছে এই যে ইন্টারভ্যাল। এই একটা জায়গায় চেঞ্জ, এটার জন্য এটার নাম হয়ে গেছে রিকারিং ইনভয়েস। কথা বুঝাতে পারছি? আর বাকি পুরো টেমপ্লেটটা হুবহু তাই আছে। ধরেন আমি নাম দিলাম, যে কোনো টেমপ্লেটের নেম দিতে হবে, মাই ফার্স্ট রিকারিং ইনভয়েস। এটা নাম দিতে হইতেছে, জাস্ট সিম্পল, ঠিক আছে? এটা নিয়ে অন্য কোনো কিছুতে ভেরি করবে না। এখন আসেন টাইপ। টাইপ হচ্ছে তিনটা, শিডিউল, রিমাইন্ডার, আনশিডিউল। এইখানের উপর ডিপেন্ড করে ডান পাশে কিন্তু চেঞ্জ হবে। এখন শিডিউল করে দেওয়া মানে কি? আপনি তাকে বলে দিতে পারেন যে আমার এই টেমপ্লেটটা বা এই ইনভয়েসটা এতদিন আগে তৈরি হয়ে যাবে, আপনি তাকে বলে দেন। এই যে দেখেন যখন শিডিউল ক্লিক করি তখন ডান পাশে কি ক্রিয়েট ড্যাশ ডেজ টু ইন অ্যাডভান্স, মানে আপনি যদি ধরেন দিন দিলেন হচ্ছে 3, তার মানে 3 দিন আগে আপনার এই ইনভয়েসটা কি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে রিমাইন্ডার, সব থেকে ইউনিক যেটাকে বলা হয় রিমাইন্ডার ড্যাশ ডেজ বিফোর দ্য ট্রানজেকশন ডেট, মানে আপনার যে ট্রানজেকশন ডেটটা থাকবে, যে ডেটটা আপনি এখানে দিবেন, সেই ডেটের আগে আপনাকে সে রিমাইন্ড করে দিবে। ঠিক আছে, আর আনশিডিউল দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। ঠিক আছে, এই দেখেন আনশিডিউলের ক্ষেত্রে এই কন্ডিশনটা কি আছে, এই মাঝখানের কন্ডিশন গুলা একটু আগে ছিল, দেখেন
আমি রিমাইন্ডার দিয়ে যে চলে আসে না, আপনি শিডিউল দেন তাও আছে। আনশিডিউল দেওয়া মানে দেওয়া যে কথা, না দেওয়া তো একই কথা, তাই না? এই জন্য এখানে সব থেকে ইউনিক হইতেছে রিমাইন্ডার। আমি একটা রিমাইন্ডার সেট করব, রিমাইন্ডার্স 2 days বিফোর ট্রানজেকশন ডেট, মানে ট্রানজেকশন হওয়ার 2 দিন পূর্বে আমাকে সে রিমাইন্ড করে দিবে। কাস্টমারের নেম ধরলাম হচ্ছে এমলি স্মিথ। এইবার আসেন ইন্টারভাল। এখানে ইন্টারভাল ডেইলি, উইকলি, মান্থলি এবং ইয়ারলি, এ কয়েকভাবে করা যায়। আমি মান্থলি দিলাম, তারপর এখানে ডে আছে, নিচে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, লাস্ট। এই যে ফার্স্ট সেকেন্ড দিলে আপনার কোন মাসে কোন তারিখে আর কি সেগুলো বোঝাবে। আপনি যদি ডে দেন তাহলে কোন দিন, 1 2 3 4, মানে আর কি দিনের হিসাব করে আপনাকে দিতে হবে। আমি দিলাম হচ্ছে সেকেন্ড, সেকেন্ড টুয়েসডে দিলাম। টুয়েসডে মানে কি বার বলেন তো ভাই? মঙ্গলবার। মঙ্গলবার। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার, ফর এভরি 1 মান্থ, মানে প্রতি মাসে একটা করে হবে। ঠিক আছে? স্টার্ট ডেট। এখন এই যে জায়গাটাতে একটু প্রবলেম করবে, আমি আপনাদের ফাইলে যে আগের ডেটটা দিছিলাম সেই ডেটটা কাজ করবেন। কারণ কি, রিকারিং মানে কি ইন ফিউচার না? তো এই জন্য আপনারা ফিউচারে একটা ডেট দিয়ে এটাকে সেট করবেন। ধরেন আমি সেট করলাম হচ্ছে অক্টোবর মাসের, এ মাসে কি, আচ্ছা দ্বিতীয় পার হয়ে গেছে, অক্টোবর মাসের থেকে শুরু করবে মঙ্গলবার, মঙ্গল 14 তারিখ, তাই না? 14 তারিখ থেকে শুরু করবে অক্টোবর মাসের 14 তারিখ। এরপর আসেন এন্ড। আপনি নাও বলে দিতে পারেন, না বলে দিলে কি হবে জানেন? সে তার মতো করে করতে থাকবে। বাই মানে কয়টা, আপনাকে এন্ড ডেট বলে দিতে হবে, কোন মাসে গিয়ে সেটা শেষ হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে আফটার ড্যাশ অকারেন্স, মানে আপনি কয়টা ইনভয়েস চাচ্ছেন সেটা বলে দিতে পারেন। আমি বাই দিব, আমি ধরলাম হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বরের দ্বিতীয় মঙ্গলবার, মানে 16 তারিখে গিয়ে এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? এখন আসেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, নার্সিং কেয়ার, এটা ধরলাম হচ্ছে 10টা, 200 করে হবে। ভ্যাট আমাকে দিতে হবে 10%, 10% ভ্যাট। ওকে, আচ্ছা আমি আর কোনো কিছু করব না, জাস্ট সেভ টেমপ্লেট। এই যে দেখেন আপনার রিমাইন্ডার টাইপ ইনভয়েস এভরি মান্থ, প্রতি মাসে হবে। এই যে নেক্সট ডেটটা কবে থেকে স্টার্ট হবে সেটা বলে দিছে, এমলি স্মিথের অ্যামাউন্ট কত। আপনি চাইলে এটা এখান থেকে এডিট করতে পারেন, ইউজ করতে পারেন ডুপ্লিকেট, এবং ডিলিট করতে পারেন। বা এই যে দেখেন স্কিপ নেক্সট ডেট, দেখছেন? মানে ধরেন এই মাসে হয়ে গেল, হওয়ার পরে পরের ডেটটা আপনি চাচ্ছেন প্রয়োজন নাই, স্কিপ করে দিতে পারবেন এখান থেকে। সবকিছুই করা যাবে, বা পজ করেও রাখা যায়। আপনার এটা এখন প্রয়োজন নাই, আপনি এটা পজ করে রাখলেন, আবার তার সাথে যখন ট্রানজেকশন হবে তখন আপনি ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনাদেরকে আমি দুইটা জিনিস দিছি, একটা ফাইলের মধ্যে একটা রিকারিং ইনভয়েস, একটা হচ্ছে রিকারিং বিল। তো আপনারা দুইটাই কমপ্লিট করবেন। এরপর আসেন পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা কি? পেমেন্ট মেথডটা হইতেছে, আমরা যে পেমেন্ট মেথডটা একটু আগে দেখে আসছি, হয়তোবা খেয়াল করছেন কিনা জানি না, এক্সপেন্সের মধ্যে গেলে আমরা কিছু পেমেন্ট মেথড দেখে আসছি, ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড, ডিরেক্ট ডেবিট, তাই না? এখন আপনার এই পেমেন্ট মেথড ছাড়াও আপনার ক্লায়েন্টের আরো অন্যান্য পেমেন্ট মেথড থাকতে পারে, যেমন পেপাল থাকতে পারে, পিউনিয়ার থাকতে পারে। আমাদের বাংলাদেশে যেমন ক্লায়েন্টের কি তার বিকাশ আছে, নগদ আছে, বা তার দেখা গেছে ইউ ক্যাশ, বা অন্যান্য যে কোনো মোবাইল ব্যাংকিং সিস্টেম থাকে। তো এখন সেক্ষেত্রে অ্যাড করার সিস্টেমটা কি সেটা আমরা দেখবো। আপনি চাইলে এখান থেকেও অ্যাড নিউতে গিয়েও করতে পারেন, কিন্তু মূল অপশনটা হচ্ছে আপনার গিয়ার আইকনে চলে যাবেন, সেখান থেকে অল লিস্টে চলে যাবেন, যাওয়ার পর এই যে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডে ক্লিক করেন, এই যে দেখেন পেমেন্ট মেথড গুলো। এখন আপনি ধরেন একটা নতুন করে পেমেন্ট মেথড ক্লিক করেন, পেপাল। ওকে, এটা যদি কোনো কার্ড হয়ে থাকে তাহলে সিলেক্ট করবেন, না হলে প্রয়োজন নাই। তারপর একটা করেন পিওনিয়ার। ওকে, এখন আসেন পেমেন্ট মেথডের গুরুত্ব কেন, কেন প্রয়োজন ভাই? কেউ আমাকে বলতে পারবেন এই পেমেন্ট মেথডের এই অপশনটা কেন প্রয়োজন, বা এটা একজন অ্যাকাউন্টেন্ট কেন সে ব্যবহার করে থাকে? কেউ একজন আমাকে বলেন। একজন ক্লায়েন্টের একটা মেথড আছে। হ্যাঁ আছে, ওয়েল কোনো সমস্যা নেই। কেন একজন অ্যাকাউন্টেন্টের কেন প্রয়োজন, এইখানের যে এই অপশনটা কেন প্রয়োজন আমি সেটা জানতে চাচ্ছি। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ পেমেন্ট মেথড, সেটা জানতে চাচ্ছি।
হ্যাঁ, পেমেন্ট মেথডটাকে ট্র্যাকিং করার জন্য আমার প্রয়োজন। ধরেন আপনার এখন বিকাশে ট্রানজেকশন হয় না? এখন আপনি চাচ্ছেন যে আপনার এই ১ মাসে বিকাশে কি ট্রানজেকশন হয়েছে সেটা দেখার জন্য। এখন যদি আপনার পেমেন্ট মেথড হিসেবে যদি এটা না থাকতো তাহলে কি আপনি ট্র্যাক করতে পারতেন? এইজন্যই এই যে পেমেন্ট মেথড। ধরেন আপনি চেক দিয়ে কি করছেন? এই যে এখান থেকে রান রিপোর্টে চলে গেলেই মানে চেক ব্যবহার করে আপনার কি পেমেন্ট মেথড আপনি ইউজ করছেন সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখেন। আপনি এখান থেকে অল ডেট দেন। এই যে দেখছেন? চেক ব্যবহার করে আপনি কি কাজ করছেন সবগুলা ডিটেইলস আপনার সামনে চলে আসে। কথা বুঝাতে পারছি? এইজন্য আমাদের পেমেন্ট মেথডটা জরুরি। রিকনসিলিয়েশন এর জন্য অবশ্যই জরুরি। এরপর আসেন আমাদের সবথেকে বড় প্রশ্ন হচ্ছে মাল্টি কারেন্সি ইনভয়েস। এই যে আপনাদের ফাইলে দেওয়া আছে মাল্টি কারেন্সি ইনভয়েস নামে টম ক্রুজ ক্যাট দেখছেন কিনা কাউকে একে কেউ দেখছেন? তারপরে হচ্ছে জেরি মার্গুই ইউরো তারপর মিকি মাউস আমার তিনজন পছন্দের মানে আর কি ব্যক্তিদের নাম দিয়ে রাখছি। ঠিক আছে? এখন তাদের নামে আপনাকে কি করতে হবে যেহেতু নাম কি মাল্টি কারেন্সি ইনভয়েসই করতে হবে বাট মাল্টি কারেন্সি। এখন আসেন কারেন্সি এখানে তিনটা ক্যাড মানে কি কানাডিয়ান ডলার, ইউরো মানে কি ইউরোপিয়ান, তারপরে হইতেছে কি ব্রিটিশ পাউন্ড, তাই না? এখন আসেন আমাদের সর্বপ্রথম আগে মাল্টি কারেন্সি অপশনটাকে অন করতে হবে। তো মাল্টি কারেন্সি অপশনটা আমাদের কোথায় আছে কেউ কি বলতে পারবেন? গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংসে চলে যাব। সেখান থেকে কোথায় পাবো বলেন? অ্যাডভান্স অপশনে চলে যাব। সেইখান থেকে আমরা পাবো হোম কারেন্সির এখানে এই যে মাল্টি কারেন্সি অপশন। এই যে এখানে আমি বলছি না এটা যদি আগে অন করতাম তাহলে এটার ইম্প্যাক্ট বুঝতেন না, এখন বুঝবেন। দেখেন ওয়ান্স ইউ টার্ন অন মাল্টি কারেন্সি ইউ কান্ট টার্ন ইট অফ। ফেস করেন? যেমন কি প্রবলেম ফেস করেন একটু শুনি তাহলে ভাবলে এই জন্যই তারা এখানে ইন্ডিকেশন দিয়ে দিছে ইউ কান্ট টার্ন ইট অফ। আপনার যদি ক্লায়েন্টও সাবস্ক্রিপশন দিয়ে কিনে, ধরেন কিনলো 30 দিনের ট্রায়াল ভার্সন সাবস্ক্রিপশন দিয়ে কিনছে, কেনার পরে সে মাল্টি কারেন্সি অন করে ফেলছে, ওই সাবস্ক্রিপশন শেষ না হওয়া পর্যন্ত সে আর অফ করতে পারবে না। ঠিক আছে? এই জন্যই সে আপনাকে ওয়ার্নিং পরায় নিচ্ছে তো, তাই না? ভালো এক্সপেরিমেন্ট ভালো। এই জন্য আপনাদের ট্রায়াল ভার্সন ওপেন করাইছি বুঝছেন। যদি অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করতেন এই যে এক্সপেরিমেন্ট গুলো না এগুলা সব কি হইতো আপনার ওই অ্যাকাউন্টে গিয়ে পুরো একেবারে ডাস্টবিন হয়ে যেত। ইউ কান্ট টার্ন ইট অফ, ইউ কান্ট চেঞ্জ ইউর হোম কারেন্সি মানে আপনি আপনার কোনো মতেই হোম কারেন্সি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? তারপরে এক্সট্রা ফিল্ড এই যে বলেই দিছে উনি যে সমস্যাটা ফিল করছে যে এক্সট্রা ফিল্ড কলাম এন্ড মোর আর অ্যাডেড টু কুইক বুকস মানে এক্সট্রা করে কিছু ফিল্ডও সেখানে যোগ হয়ে যাবে। সাম ফিচার্স মে নট লঙ্গার বি অ্যাভেলেবল। এখন কিছু ফিচার আছে যেগুলো কি আমরা মাল্টি কারেন্সি অন করলে আর ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? এই যে সবকিছু পরে যখন আপনি এখানে টিক দিবেন আই আন্ডারস্ট্যান্ড আই কান্ট আনডু মাল্টি কারেন্সি তারপরে গিয়ে আপনার সেভ সেটাই একটু রিলোড নিবে। ওকে এই যে দেখেন ইউনাইটেড স্টেট ডলার এখন আপনি ধরেন সিলেক্ট জীবনেও আর এখানে কোনো কিছু করার কোনো অপশন নেই দেখছেন। ম্যানেজ কারেন্সি এটা হইতেছে আপনার কারেন্সি অ্যাড করার জন্য এটা যাচ্ছে এই যে একটু পরে। এখন আমাকে কারেন্সি গুলো অ্যাড করতে হবে না? ওয়ার্ল্ডের সব দেশের কারেন্সি আছে এই যে গিয়ার আইকন থেকে এই যে আমার ম্যাজিক্যাল অপশন যেটা আমি বলি অল লিস্টে চলে যাব। এইখানে দেখবেন কারেন্সি নামে একটা অপশন চলে আসছে এই যে কারেন্সি দেখছেন। এই যে দেখেন ইউরো অলরেডি দেওয়াই আছে এই একটু খেয়াল করেন তো 9-13 আজকে কয় তারিখ? 14টা 3 মানে কত কয়টা? হুম হ্যাঁ বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী। ঠিক আছে? মানে আমাদের একটা বড় কোশ্চেন থাকে যে স্যার আমরা যে কারেন্সি মাল্টি কারেন্সি করতেছি এটা কনভার্সন রেট কিভাবে করব?
এটা অটোমেটিক্যালি কুইক বুকস আপডেট করে নেয় গুগল থেকে। আপনার এখানে কোনো কাজ করার প্রয়োজন নাই। যদি আপনি ক্লায়েন্টের সাথে বলে নেন যে আমি এই রেটে আপনার সাথে ট্রানজেকশন করব, সেটাও কাস্টমাইজ করা যাবে। কিন্তু রেট গুলাকে নিয়ে আপনার পেরেশানি হওয়ার প্রয়োজন নাই যে আপনার ব্যাংকে থেকে রেট নিয়ে আসতে হবে বা গুগল থেকে বের করে রেট নিয়ে আসতে হবে। তারা এখানে অটোমেটিক্যালি রেট গুলাকে ইয়ে করে নেবে। দেখেন আমি অ্যাড কারেন্সিতে চলে যাব। আমার কি কারেন্সির প্রয়োজন? ক্যাড না? ক্যাড। এই যে এখান থেকে যদি আমি যাই, এই যে ক্যাড, তাই না? কানাডিয়ান ডলার অ্যাড করে দিই। এই যে দেখেন, 1 কানাডিয়ান ডলার সমান সমান কত ইউএসডি তারা বলে দিচ্ছে। ঠিক আছে? ইউরো আর হইতেছে কি জিবিপি, তাই না? জিবিপি, পাউন্ড ওইটাই পাউন্ড, গ্রেট ব্রিটেন পাউন্ড। গ্রেট ব্রিটেন পাউন্ড, আচ্ছা জিবিপি, এই যে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং যেটা, এটার একটু রেট বেশি ভাই। এটার ইতিহাস নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আমার একটা ইতিহাস আছে জিবিপির সাথে, খুব ভালো। আচ্ছা, তো এগুলা আমরা অ্যাড করে ফেললাম কারেন্সি। এবার আসেন, আমি ইনভয়েস করতে যাব। ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা দেখবেন। আচ্ছা, আসেন কাস্টমার। ওকে, তাকে আমি অ্যাড করতে যাব। মিকি মাউস না, এই যে দেখেন, কাস্টমার প্যানেলে কি আগে অপশনটা ছিল? কারেন্সি নামক অপশনটা ছিল না। এখন তাকে আপনাকে বাম পাশে ইন্ডিকেশন দিচ্ছে, আফটার ইউ সেভ দিস কাস্টমার ইউ কান্ট চেঞ্জ দেয়ার কারেন্সি। মানে কাস্টমারের ক্ষেত্রেও আপনাকে সীমাবদ্ধ আপনাকে করে দিচ্ছে যে আপনাকে আগে সিলেক্ট করে দিতে হবে, বলে দিতে হবে সে কোন কারেন্সি। এই যে আপনি কারেন্সি গুলো এখান থেকে দেখে, বাংলাদেশি টাকাও আছে, এই যে দেখেন বাংলাদেশি টাকাও আছে, ধরলাম সে হইতে আছে ক্যাড, কানাডিয়ান পাবলিক। হ্যাঁ, ওকে, আর কোনো কিছুর প্রয়োজন নাই, সেভ করে দিব। এরপরে আসেন, এই যে দেখেন, এটা কি এক ক্যাট সমান সমান কত ইউএসডি, এটা বলে দিছে না এখানে? এইটা কি আগে ছিল? ছিল না। এই যে দেখেন, আপনি যখন কাস্টমার অ্যাড করতে যাবেন, ধরেন কাস্টমার কেউ নাই, এই যে দেখেন প্রত্যেকের পাশে ইউএসডি ইউএসডি ইউএসডি, যেগুলো আপনার আগে সেভ করা ছিল সেগুলো ইউএসডি। এই যে আমি কানাডিয়ান ডলার সেভ করছি, এই যে ক্যাট। এরপর আসেন ইনভয়েস ডেট, ধরেন মে মাসের 1 তারিখ, বিশ্ব শ্রমিক দিবস না? হ্যাঁ, আচ্ছা, এখন ইনভয়েস করব হচ্ছে কই, হোম মেকার অ্যান্ড বেসিক অ্যাসিস্ট্যান্ট কেয়ার, কোয়ান্টিটি হচ্ছে 10টা। ওকে, তার অ্যামাউন্ট ভ্যাটটা দিয়ে হচ্ছে এক্সামটেড। এখানে খেয়াল করেন, ইনভয়েস করতেছি হচ্ছে 24 মে মাসের 1 তারিখ, ওই সময়ের ক্যাডের অ্যামাউন্ট মানে 1 ক্যাড সমান সমান কত ইউএসডি সেটা বলে দিছে। আপনি চাইলে আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে কত কনভার্সন রেট সেটা এখানে বসায় রাখতে পারেন। এখানে খেয়াল করেন, এখানে ইনভয়েসের সময় যখন আপনি ইনভয়েসটা করতেছেন, তখন আপনার ইউএসডির ভ্যালু কত? ইউএসডি, আপনার হোম কারেন্সি কি? ইউএসডি, তাহলে ইউএসডির ভ্যালু কত? 2000। ক্যাডের ভ্যালু কত? 2745.29। ঠিক আছে? ওকে, এবার আসেন আমি এটাকে পেমেন্ট করতে যাই। পেমেন্ট করতে যাব, সেভ এন্ড ক্লোজ করে দিই। কই পাবো? সেলস প্যানেলে, তাই না? অল সেলসে চলে যাব, অল ট্রানজেকশন, অল ডেট। এই মানুষের কাছে কত টাকা পাই, এই টাকাগুলো যে দিয়ে দিত আমাকে, 1003, এই যে মিকি মাউস, এটাকে আমি একটু ভিউ করব। ওকে, এবার আসেন আমি পেমেন্ট করতে যাব। আমি ডুপ্লিকেট করে নিয়ে যাই। যখন পেমেন্ট করতে যাব রিসিভ পেমেন্টে চলে যাই, পেমেন্ট ডেটটাকে ঠিক করে দিই। পেমেন্ট ডেট ধরলাম হচ্ছে মে মাসের 10 তারিখে। পেমেন্ট মেথড পাবো হচ্ছে চেকে পাবো, আর এটা ডিপোজিট হবে ওয়েলস ফার্গো ব্যাংকে। নাম কি? মিকি মাউস না? হ্যাঁ, মিকি মাউস। কত পেমেন্ট?
27 45.29, তাই না? এটাই তো আমার ভ্যালুটা, এটা না? আচ্ছা, হুম, এটা তো ক্যাডেই আসবে। দেখি তো, একটা কলাম আসার কথা, এটাকে আবার চেঞ্জ করছে কিনা। হ্যাঁ, মানে আমাদের যে পেমেন্টের সময় আর ইনভয়েসের সময় যে ইউএসডি, কারণ আমাদের হিসাবই হচ্ছে কি ইউএসডি, তো লুক অ্যাবাউট ইউএসডি, ঠিক আছে? তো আসেন আমরা রিসিভ পেমেন্টটা করে ফেলি, আর এটার ইম্প্যাক্ট আমরা দেখব খুব শীঘ্রই। ওকে, তাহলে এবার আসেন আমরা চলে যাব আমাদের রিপোর্ট সেকশনে। আমি একটু রিপোর্ট সেকশনটাতে চলে যাই, আমি একটু রিপোর্ট সেকশনে চলে যাব। রিপোর্টে যাব, প্রফিট অ্যান্ড লসে চলে যাব। এখানে আমি দিব পিরিয়ড হচ্ছে অল ডেট। ওকে, অল ডেট দেওয়ার পরে দেখেন তো এই যে এক্সচেঞ্জ গেন অর লস, এটা মাইনাস কেন দেখাচ্ছে বলেন? কেউ আমাকে এই জায়গাটা এক্সপ্লেন করেন। এক্সচেঞ্জ গেন অর লস না, এটা কোথায় শো করতেছে? কার আন্ডারে শো করতেছে? আদার এক্সপেন্স। বুঝিনি, এটা কি কমছে শিওর? একটু আগে তো হিসাব করলেন আপনার গেইন হলো, তাহলে এটা কমে কিভাবে? রাইট, এটা দেখাবে এক্সপেন্সের ঘরে। একটা এর চার্ট অফ অ্যাকাউন্টটা এমন ভাবে ইয়ে করা যে আপনার সে একবার পজিটিভ ব্যালেন্স দিবে, নেগেটিভ ব্যালেন্স দিবে। এখানে এক্সপেন্সের আন্ডারে সে মাইনাস দেখাইতেছে, তার মানে এটা কি গেইন, ঠিক আছে? মানে সে অলরেডি এক্সপেন্সের ঘরে গিয়ে সে নিজেও কি মাইনাস দেখাইতেছে। যদি পজিটিভ ফিগার হতো তার মানে বুঝতেন এটা আপনার লস। আমরা কিন্তু হিসাব করেই আসছি ওইখান থেকে 7.01, এটা কি আমার গেইন। মানে $2000 আমাকে দিতে হয়েছে যখন ইনভয়েসের সময়, আর যখন আমি পেমেন্ট রিসিভ করছি 2007.01, তার মানে অলরেডি আমি $7.01 আমি কি গেইন করছি, তাই না? এই জন্য এটা এখানে দেখাচ্ছে এক্সপেন্সের আন্ডারে, সেটা মাইনাস আকারে দেখাবে। আপনি এই যে এখানে ক্লিক করলেও আপনার ওই চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে সে নিয়ে দেখাতে পারবেন। আনরিয়ালাইজ তো ভাই এটা না ভাই, এটা এক জায়গায় দেখাবে, এটা এক্সপেন্স আন্ডারে দেখায়। এই যে দেখেন মানে 7.01, এই যে কার আন্ডারে হয়েছে, এই পেমেন্ট মিকি মাউস, এই যে ওয়েলস ফার্গো ব্যাংকে, ঠিক আছে? এটা এটা আপনার গেইন হয়েছে। এটার মানে ক্যারেক্টারিস্টিক্স মধ্যে একবার পজিটিভ হবে, একবার নেগেটিভ হবে। এটাই হইতেছে আপনার এক্সচেঞ্জ গেইন অর লস, ঠিক আছে? মানে এটার যে চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্টটা অলওয়েজ আপনাকে দেখাবে হচ্ছে কিসে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের স্টেটমেন্টে আদার এক্সপেন্সের আন্ডারে দেখাবে। ঠিক যেমন আমরা না, অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন না, এটা হবে হচ্ছে আপনার যখন আমরা ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন করে থাকি, ফিক্সড অ্যাসেটের সময় আমরা লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট বলি, লস অর গেইন অন ডিসপোজাল, তাই না? যদি লসও হয় সেটাও আপনি একই চার্ট অফ অ্যাকাউন্টে যাবে, গেইন হলেও সেটা একই চার্ট অফ অ্যাকাউন্টে যাবে, ঠিক আছে? এটা আমরা এক্সপেন্সের আন্ডারও করতে পারি, ইনকামের আন্ডারও করতে পারি। ঠিক এটাও দেখেন, এক্সচেঞ্জ গেইন অর লস মানে এক জায়গায় গেইন এক জায়গায় লস সে দেখাবে। তারা কি করছে, এক্সপেন্সের আন্ডারে সেই চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করা আছে। আপনি যদি এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্ট আমরা দেখতে পাবো, ট্রানজ্যাকশনের আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাই। আমরা যদি এখানে গিয়ে সার্চ করি এক্সচেঞ্জ গেইন অর লস নামে, এই যে দেখেন এক্সচেঞ্জ গেইন অর লস, তারা কি এক্সপেন্সের আন্ডারে অ্যাড করছে। আপনি চাইলে সেটাকে ইনকামের আন্ডারেও অ্যাড করতে পারতেন, কিন্তু সেটা করলে হইতো না, কারণ কি ওই যে এক্সচেঞ্জ গেইন অর লস ডিটেল টাইপটা কি এক্সপেন্সের মধ্যেই ছিল। কথা বুঝাতে পারছি? এখান থেকেও আপনি রান রিপোর্ট করে নিতে পারেন। আপনার যে চার্ট অফ অ্যাকাউন্টের আছে, প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টের ইন্ডিভিজুয়াল কি আপনাকে
রিকনসিলিয়েশন করতে হয়, ট্র্যাকিং করতে হয় একজন অডিটর হিসেবে বা একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে। ঠিক আছে? এখানে সব দিক থেকেই আপনার কুইকবুকস আপনাকে ফ্যাসিলিটি দিছে যে আপনার যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আপনি এই যে দেখেন, এই চার্ট অফ অ্যাকাউন্টে গেলেও কিন্তু আমার এই যে অ্যাকাউন্ট কুইক রিপোর্টেও কিন্তু এই ট্রানজেকশনটা তারা আমাকে শো করতেছে। মানে কুইকবুক সব জায়গায় আপনাকে ট্রান্সপারেন্সি রেখে দিছে। আপনি যেটা চান সেটাই কিন্তু সে আপনাকে দেখাবে। অবশ্যই তার জন্য আপনাকে সেই কাজটাকে সঠিকভাবে সম্পাদন করতে হবে। তাহলে আমরা মাল্টি কারেন্সি যে ইনভয়েসটা করলাম, মাল্টি কারেন্সি ইনভয়েস করার কারণে আমাদের যে ইম্প্যাক্টটা, সেই ইম্প্যাক্টটা আমরা দেখতে পেলাম হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট স্টেটমেন্টে। বা আমরা সেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট স্টেটমেন্টে যদি নাও যাই, আমরা এক্সচেঞ্জ গেইন অর লসের যে অ্যাকাউন্ট হেড আছে চার্ট অফ অ্যাকাউন্টে, সেখানে গিয়েও আমরা দেখতে পাবো। ঠিক আছে? তো এইভাবে করে আমরা যখন আমাদের প্রতিষ্ঠানের বা আমার ক্লায়েন্টের যখন একাধিক কারেন্সিতে বিজনেস থাকবে, তখন সেই কারেন্সির যে বিজনেসটা, সেই বিজনেসের অবশ্যই আমাকে একটা হিসাব রাখতে হবে। অবশ্যই আমরা হিসাব রাখবো হচ্ছে হোম কারেন্সির, নট ফরেন কারেন্সি বা আদার কারেন্সি। ঠিক আছে? আমাদের হিসাবই থাকবে হইতেছে হোম কারেন্সি। আর যদি আমি কোনো কারণে আমি যদি অন্য কোনো কারেন্সি ব্যবহার করে থাকি, সেটা যে কনভার্সন রেটটা সেটা আমার অটোমেটিক্যালি এই অ্যাকাউন্টে আমি দেখাতে পারবো। তো আশা করি বুঝাতে পারছি যে মাল্টি কারেন্সির বিষয়টা। হ্যাঁ, ওকে। তো আপনাদের যে ফাইলটা দেওয়া ছিল, সেই ফাইল অনুযায়ী আপনারা করে ফেলবেন টম ক্রুজ, জেরি মার্গুই, মিকি মাউস। ঠিক আছে? ওকে।